সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভকামনা। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বয়স মানুষকে বৃদ্ধ করে দেয়, আর বৃদ্ধ মানুষের চুল সাদা হয়ে আর শরীরের সব জয়েন্টগুলো শক্ত হয়ে তাদেরকে চাক্ষুষ আর শারীরিকভাবে দুর্বল করে দেয়। কিন্তু জীবনের সে বাস্তবতা ওই বৃদ্ধদেরকে পরিবার আর সমাজের জন্য শক্ত ভিত হয়ে থাকা থেকে একটু হেলাতে পারে না। যুবক প্রজন্ম যদি বৃদ্ধদের সামর্থ্যকে মূল্যায়ন করা এবং তাদের কথা শোনার এবং তাদের অভিজ্ঞতা থেকে শেখার উপযোগিতা অনুধাবন করে, তাহলে যুবক প্রজন্ম বুঝবে যে বয়স্কদের গুরুত্ব শিশুদের লালন পালন করা, আরব্য রজনীর গল্প শোনানো বা রান্নাবান্না করা, এসব কিছুর থেকে অনেক অনেক উপরে। পাশ্চাত্য এবং প্রাচ্য সবখানেই বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে, এটাই বাস্তবতা। সবাই বেশি দিন বাঁচতে চায় এবং বিজ্ঞানের কল্যাণে মানুষের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে। এ ধারায় 2050 সালের মধ্যে যুবকদের তুলনায় বৃদ্ধের সংখ্যা বেশি হয়ে যাবে। বস্তুত বর্তমানে অনেক পরিবারের গঠন পরিবর্তন হয়ে ধীরে ধীরে পরিবারে শিশুদের থেকে বৃদ্ধ সদস্য অর্থাৎ দাদা দাদি, নানা নানি, তাদের সংখ্যা বেশি হয়ে গিয়েছে। কিন্তু বাস্তব চিত্র হচ্ছে, জীবনের শেষ পর্বে এসে বাকি থাকা 25 বা 30 বছর অবসর জীবন কাটানোর উপযোগী ব্যবস্থা বা পারিপার্শ্বিকতা এখনো গড়ে ওঠেনি। সে প্রেক্ষিতে ক্রমবর্ধমান সংখ্যক বয়স্ক মানুষ কিভাবে বাকি জীবন কাটাবে সেটা একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। লরা এল কার্স্টেনসন, PhD, প্রফেসর অফ সাইকোলজি অ্যান্ড দ্য ফাউন্ডিং ডাইরেক্টর অব দ্য স্ট্যানফোর্ড সেন্টার অব লঞ্জিভিটি, যিনি বয়োবৃদ্ধি সম্পর্কে বিশেষজ্ঞ, শি ইজ অ্যান এক্সপার্ট অন এইজিং, তিনি তার গবেষণায় এর একটা বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন। তার ভাষায়, পূর্বে এর আগে বয়সের শ্রেণীবিন্যাস পিরামিড দ্বারা প্রতিফলিত হতো, যেখানে অনেক শিশু আর যুবক নিচে থাকত, আর তা ধীরে ধীরে সরু হয়ে বৃদ্ধেরা ছোট্ট চূড়ায় অবস্থান করত। কিন্তু বর্তমানে সে পিরামিড পরিবর্তন হয়ে আয়তক্ষেত্র হয়ে গিয়েছে। পিরামিড থেকে আয়তক্ষেত্র বা ঘনক্ষেত্র, কিউব শেপ হওয়ার অর্থ হচ্ছে মনুষ্য সমাজের ইতিহাসে এই প্রথম এমন সম্ভাবনা সৃষ্টি হয়েছে যেখানে উন্নত বিশ্বে জন্মগ্রহণ করা প্রায় প্রতিটি শিশুই তাদের বার্ধক্যে পৌঁছাতে সক্ষম হবে। বাস্তবতার নিরিখে সকল বয়সবান্ধব সমাজ গঠন, যেটাকে আমরা এজ ফ্রেন্ডলি অ্যান্ড এজ ইনক্লুসিভ সোসাইটি বলতে পারি, সেটা গঠন করার প্রয়োজন পূর্বের যে কোনো সময়ের থেকে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সে প্রেক্ষাপটে এই বিষয়টি নিয়ে ধারাবাহিক আলোচনায় আজকে পঞ্চম এবং শেষ পর্বে আলোচনার বিষয় হচ্ছে কিভাবে সকল বয়স বান্ধব সমাজ গঠন করা যায়, হাউ টু বিল্ড এজ ফ্রেন্ডলি অ্যান্ড এজ ইনক্লুসিভ সোসাইটি। আজকের আলোচনায় সাথে থাকার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাইকোলজির প্রফেসর লরা এল কার্স্টেনসন, PhD'র কথায়, আজকের দুনিয়ার বড় চ্যালেঞ্জ হচ্ছে এমন একটি পৃথিবী তৈরি করা যা খুব বৃদ্ধ মানুষ এবং অতি অল্প বয়স্ক শিশু কিশোরদের জন্য সমানভাবে উপযোগী। The challenge today is to build a world that is just as responsive to the needs of very old people as to the very young. কর্মজীবন থেকে অবসর গ্রহণের পর কিভাবে সময় কাটবে, শুধু সেটাই প্রধান বিবেচ্য বিষয় নয়, এ সংক্রান্ত আরো অনেক দিক নিয়ে ভাববার দরকার আছে। বয়স্ক মানুষের ব্যাপারে বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত খবরগুলো সবাই আমরা কম বেশি জানি, যেমন বয়স্করা ক্রমাগত স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ বাড়িয়ে চলেছে, দে আর ব্যাংক্রাফটিং দ্য হেলথ কেয়ার সিস্টেম, অথবা অবসর ভাতার পরিমাণ
যেভাবে বেড়ে চলেছে তাতে সরকারের অর্থ ব্যবস্থাপনার উপর চাপ বাড়ছে ইত্যাদি ধরনের কথা আমরা দেখতে পাই। মিডিয়ার দৌরাত্মে চিত্রটা বেশ ভয়ানক মনে হলেও এ বাস্তবতাকে আমাদের ইতিবাচক মনোভাব নিয়ে ভাবতে হবে। বিষয়টি নিয়ে বয়োবৃদ্ধি সম্পর্কে বিশেষজ্ঞ অ্যান এক্সপার্ট অন এইজিং লরা কার্স্টেনসেন তার গবেষণায় অনেক দিক উঠে এসেছে, যে গবেষণা আমার এই আলোচনায় বিশেষভাবে উল্লেখযোগ্য। লরা কার্স্টেনসেন, যিনি বয়োবৃদ্ধি বিষয়ে একজন বিশেষজ্ঞ, তার দুটি উক্তি আমি এখানে তুলে ধরব। প্রথমটি, তার মতে বয়স্ক মানুষের উপযোগী করে সুন্দর পরিবেশ পুনঃসৃষ্টি এবং সমাজে বয়স্ক মানুষের ভূমিকা পুনর্নির্ধারণের প্রয়োজনে আমরা সামাজিক এবং বৈজ্ঞানিক উৎকর্ষ সাধনের একটা সুযোগ সৃষ্টির দিকে এগিয়ে যাচ্ছি। We are approaching an opportunity for social and scientific improvements, for rebuilding the environment for an aging population, and also a chance to rethink the roles of senior citizens they can play in society. কার্স্টেনসেন তিনি আরো বলেন, আমাদের যদি স্থিতিশীল, আবেগসম্পন্ন, জ্ঞান সমৃদ্ধ এবং তুলনামূলকভাবে সুস্থ বড় সংখ্যক একটা বয়স্ক জনগোষ্ঠী থাকে, তাহলে সেটা আমাদের সম্পদ। If you have a large population of emotionally stable, knowledgeable, and relatively healthy old people, that's a good resource. বয়স্ক মানুষ আমাদের সমাজের কল্যাণে কি ধরনের ভূমিকা রাখতে পারে সেটা বোঝার জন্যে আমাদেরকে বুঝতে হবে আমরা কোথা থেকে আসি এবং কোথায় যেতে চাই। এখন আমরা দেখি যুগে যুগে বয়স্ক মানুষেরা কিভাবে পরিবার আর সমাজ উন্নয়নে ভূমিকা রেখেছেন। তাহলে সব বয়সী মানুষকে নিয়ে গঠিত পরিবার এবং সমাজ গঠন করার রাস্তা খুঁজে বের করতে সহজ হবে। যুগে যুগে বয়স্ক মানুষের ভূমিকার ইতিহাস, দ্য রোল অফ সিনিয়র সিটিজেন্স থ্রু আউট হিস্ট্রি। প্রথম আমরা ভালোভাবে বুঝতে চেষ্টা করি বয়স্ক বা সিনিয়র সিটিজেন কারা। মানুষের মধ্যে বিভিন্ন শ্রেণীবিন্যাস করে বিভাজন তৈরি করা একটা ন্যাচারাল প্রবৃত্তি বলা যায়। বাস্তবে কি সভ্যতার শুরু থেকেই আমরা এই শ্রেণীবিন্যাস করে আসছি। মূলত এই শ্রেণীবিন্যাস করা হয় সে শ্রেণীর উপযোগী করে কিছু ব্যবস্থা গ্রহণ করার জন্য। অতএব শ্রেণীবিন্যাস করা হয় সমাজের শৃঙ্খলার প্রয়োজনে, কোনো শারীরিক অবস্থা বিবেচনা করে নয়। সেভাবেই একজন মানুষ যখন 65 বছরে উপনীত হয়, সে বয়সে সে ব্যক্তি নিজেকে তেমনটি ভাবে কিনা তা বিবেচনা না নিয়েই তাকে বয়োজ্যেষ্ঠ নাগরিক বা সিনিয়র সিটিজেনের শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়। জন্মের সাল গুণে যেভাবে বার্ধক্য নির্ণয় করা হয় তা দেশ বা অঞ্চল ভেদে ভিন্ন হয়ে থাকে। দুর্ভাগ্যবশত বৃদ্ধ বা বার্ধক্য কথাটার সাথে কিছুটা হেয় প্রতিপন্ন করার প্রয়াস আমরা সমাজে লক্ষ্য করি। সেজন্যই অনেক দেশ বা সমাজে সেই শ্রুতিকটু শব্দের পরিবর্তে কোমলতর শব্দ ইউফেমিজম ব্যবহার করা হয়। যেমন আমেরিকাতে বলা হয় বয়োজ্যেষ্ঠ বা সিনিয়র্স। ব্রিটিশ এবং আমেরিকা এই দুই জায়গায় তাদেরকে বয়স্ক নাগরিক বা সিনিয়র সিটিজেন বলে আখ্যায়িত করা হয়। সমাজ বিজ্ঞানের ভাষায় এই জনগোষ্ঠীকে বৃদ্ধ বা প্রাপ্তবয়স্ক বা ওল্ডার অ্যাডাল্টস বলা হয়। এছাড়া অনেক ক্ষেত্রে বয়োবৃদ্ধদেরকে মুরব্বী, এল্ডারলি বা এল্ডার্স, জীবনের বসন্ত, সন্ধ্যা, শীত বা সোনালী বয়স, দ্য অটম অফ লাইফ, দ্য ইভিনিং অফ লাইফ, দ্য উইন্টার অফ লাইফ, দ্য গোল্ডেন এজ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়। উল্লেখিত কিছু সম্বোধন অনুগ্রাহক বা প্যাট্রোনাইজিং অর্থে, অর্থাৎ কিছুটা আনুকূল্য দেখানোর জন্য ব্যবহার করা হয়। তাই অনেকে মুরব্বী বা এ ধরনের সম্বোধনকে পছন্দ করেন না। আবার বয়োজ্যেষ্ঠদের ভিতর অনেকে কোনো ছলচাতুরি না করে বৃদ্ধ বয়সে বৃদ্ধ বলাটাই স্বাভাবিক মনে করেন। আবার অনেকে ভাবেন যে বৃদ্ধ কথাটা নেতিবাচকভাবে ব্যবহৃত হয়। যা হোক, এটা একটা স্পর্শকাতর বিষয়। কালের বিবর্তনে সমাজ এবং পরিবারে
বয়োজ্যেষ্ঠদের ভূমিকার যে পরিবর্তন হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। লরা এল কার্স্টেনসন বলেন, জেনেটিক্যালি বলা যায় যে 10,000 বছর আগে বসবাস করা আমাদের পূর্বপুরুষ থেকে বর্তমানে আমরা কোনোভাবেই বেশি বুদ্ধিমান বা শারীরিকভাবে অধিক সক্ষম নই। তথাপিও বাস্তবতার নিরিখে এখন আমরা আমাদের দাদা পরদাদার থেকে বায়োলজিক্যালি অনেক যোগ্য। আমরা কোথা থেকে আসি এবং সমাজে আমাদের জ্যেষ্ঠ নাগরিকদের ভূমিকা কিভাবে পরিবর্তন হয়েছে যুগে যুগে সে সম্পর্কে ঐতিহাসিক তথ্য উপাত্ত অনেক করুণ এবং হৃদয় বিদারক ঘটনার সাক্ষ্য দেয়। বিংশ শতাব্দীর পূর্বে মানুষের গড় আয়ুষ্কাল 60 বছরের নিচে ছিল, অর্থাৎ বর্তমান সময়ের মতো সে সময় কেউই এত বছর বেঁচে থাকার আশা করত না। সমাজবিজ্ঞানের দৃষ্টিতে বার্ধক্যের বয়স সম্পর্কে বরাবরই ধারণাটি অস্পষ্ট ছিল। অনেক ক্ষেত্রে বৃদ্ধ বয়সকে বিচক্ষণতা এবং সম্মানের আধার, আবার অনেক ক্ষেত্রে বৃদ্ধ বয়সকে জরাজীর্ণতা ও যন্ত্রণার উৎপত্তি বলে বিবেচনা করা হতো। এখন আমরা আলোচনা করব যে যুগে যুগে বৃদ্ধদের কিভাবে গণ্য করা হতো। প্রথমে আমরা দেখব প্রাচীনকাল, অ্যানশিয়েন্ট টাইমস। পুরনো যুগে কেবল কিছু শক্ত সামর্থ্য মানুষ 70 বছর পর্যন্ত পৌঁছাতে সক্ষম হতো, আর বাকি সবাই 50 বছরে পৌঁছানোর আগেই মারা যেতেন। যারা 40 বছর অবধি পৌঁছাতে পারত তাদেরকে সম্মানের চোখে দেখা হতো, কিন্তু তাদের মধ্যে যারা শারীরিকভাবে দুর্বল থাকত তাদেরকে পরিবারের জন্য বোঝা গণ্য করে অবহেলা করা হতো, এমনকি হত্যাও করা হতো। প্রাচীনকালে কেবলমাত্র বয়সের উপর নির্ভর করে কাউকে বৃদ্ধ বলা হতো না। যারা শারীরিক বা মানসিক দুর্বলতার জন্য ঠিকমতো কাজকর্ম করতে পারত না তাদেরকে বৃদ্ধ বলে আখ্যায়িত করা হতো। এরপর গ্রিক ও রোমান যুগ, ক্লাসিক্যাল গ্রিক অ্যান্ড রোমান কালচার্স। সে যুগে বার্ধক্যকে জীবনের শারীরিক ও মানসিক শক্তির হ্রাস ও জরাজীর্ণতার পর্ব এবং যৌবনকে সৌন্দর্য এবং শক্তির আধার বলে মূল্যায়ন করা হতো। অ্যারিস্টটলের সময়ে এথেন্সবাসী বৃদ্ধ লোকদের পছন্দ করত না। তাদেরকে শুধু অবহেলায় নয়, অনেক সময় পরিবার ও সমাজ থেকে পৃথক করে দেওয়া হতো। এরপর মধ্য ও রেনেসা যুগ, মেডিয়েভাল অ্যান্ড রেনেসা পিরিয়ডস। এই দুই যুগও বার্ধক্যের জন্য স্বর্ণ যুগ ছিল না। সে সময়ে বৃদ্ধদের বিরুদ্ধে সবাই বিরূপ থাকত। সে সময়ে বৃদ্ধ বয়সকে জীবনের নিষ্ঠুর এবং দুর্বল পর্ব বলে গণ্য করা হতো। তখন অবস্থা বিবেচনায় বৃদ্ধদেরকে সম্মান অথবা ঘৃণা করা হতো, অথবা অনেক ক্ষেত্রে হত্যা পর্যন্ত করা হতো। যা হোক, 16 শতকে থমাস মোর অ্যান্ড অ্যান্টোনিও ডি গুয়েভারার মতো কিছু আদর্শবাদীরা, ইউটোপিয়ানস, তারা মিলে একটা ধারণা প্রচার করেন যেখানে বৃদ্ধেরা জীবনের অবহেলা ও জীর্ণতা ও বঞ্চনা মেনে নিয়ে বেঁচে থাকা অথবা সম্মান বাঁচাতে মৃত্যুবরণ করা, এ দুয়ের একটা বেছে নিতে পারতেন। Old people could choose between living in decrepitude or dying with dignity. সে সময়ে 65 বছরের উপরে বেঁচে থাকা একটা কদাচিৎ ঘটনা ছিল। প্রাচ্য ভাবনা, কনফিউশনিজম, ইস্টার্ন থট। প্রাচ্য ভাবনা কনফিউশনিজম দ্বারা প্রভাবিত হয়ে সে যুগে সামগ্রিকভাবে পরিবারকে বিশেষ মূল্যায়ন করা হতো এবং বয়োজ্যেষ্ঠদেরকে ঐতিহ্যগতভাবে পরিবার এবং সমাজে নেতৃত্বের দায়িত্বভার দেওয়া হতো। মেডিটেরেনিয়ান এবং ল্যাটিন সংস্কৃতি, মেডিটেরেনিয়ান অ্যান্ড ল্যাটিন কালচার, এই সংস্কৃতিতে বৃদ্ধদের সম্মান ও গুরুত্ব দেওয়া হতো। শিশুদের লালন পালনের জন্য পরিবার বৃদ্ধ বয়সীদের উপর নির্ভর করত, আর যুবকেরা বাইরে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকত। এভাবে বৃদ্ধ সদস্যরা পরিবারের সাথে গভীরভাবে জড়িত থেকে তারা জীবন কাটাত। আধুনিক যুগ, মডার্ন পিরিয়ড। বর্তমান যুগে সর্বক্ষেত্রে উন্নতি হওয়ার সুবাদে মানুষের গড় আয়ু বেড়ে পুরুষের বেলায় 79 এবং মহিলাদের বেলায় 83 বছরে দাঁড়িয়েছে।
কিন্তু দুঃখের বিষয়, পশ্চিমা বিশ্বে বয়স্কদের সামাজিক অবস্থানের অবনতি পরিলক্ষিত হচ্ছে। মানুষ অনেক লম্বা সময়ের জন্য বেঁচে থাকার ফলে তাদের আর্থিক ও শারীরিক অক্ষমতার জন্য আলাদাভাবে বসবাসের যোগ্যতা না থাকায় তাদেরকে অবহেলিত অবস্থায় জীবন কাটাতে দেখা যাচ্ছে। অনেককে তাদের ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধাশ্রম বা নার্সিংহোমে জীবন কাটিয়ে মৃত্যুবরণ করতে হচ্ছে। ঘটমান এ বিষয়টিকে অনেকে এইজিজম বলে আখ্যায়িত করেছেন। এটা প্রজন্মের বৈষম্য, যা প্রবীণদের সাথে অসম্মানজনক আচরণ। জর্জেস মিনয়েস বলেন, সবসময় সর্বক্ষেত্রে যৌবনকে বার্ধক্যের উপর প্রাধান্য দেওয়া হয়। আধুনিককালে পশ্চিমা সংস্কৃতি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ নীতির উপর জোর দিয়ে যৌবন, আত্মনির্ভরশীলতা এবং ব্যক্তিত্ববাদ এগুলোর দিকে ঝুঁকে পড়েছে। Always and everywhere, youth has been preferred to old age. In fact, modern Western culture is very much known for the individualistic focuses on youth, self-reliance and individualism. ফলশ্রুতিতে জাতিসংঘ কর্তৃক 2011 সালে বৃদ্ধ মানুষদের সুরক্ষার একটি মানবাধিকার রক্ষার প্রস্তাব পেশ করা হয়। লরা কার্স্টেনসেন তার ভাষায় বয়সের ক্রম পিরামিড থেকে আয়তক্ষেত্র বা ঘনক্ষেত্র কিউব শেপ হওয়ার ব্যাপারটি বোঝানোর জন্য নিম্নের একটি রেখাচিত্রের মাধ্যমে সেটা দেখানো হলো। রেখাচিত্র দেখে আপনি বুঝতে পারছেন যে পিরামিড থেকে পরিবর্তন হয়ে আয়তক্ষেত্র বা ঘনক্ষেত্র কিউব শেপ হওয়ার অর্থ মনুষ্য সমাজের ইতিহাসে এই প্রথম এমন সম্ভাবনা সৃষ্টি হয়েছে যেখানে উন্নত বিশ্বে জন্মগ্রহণ করা প্রায় প্রতিটি শিশুই তাদের বার্ধক্যে পৌঁছাতে সক্ষম হবে। লরা কার্স্টেনসেন আরও বলেন, আমরা আমাদের পূর্বপুরুষদের থেকে আর্থিক সামর্থ্য বলে আমাদের গড় আয়ু বাড়েনি। আমাদের সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করার পরে এমনটি সম্ভব হয়েছে। ক্রমবর্ধমান বৃদ্ধ মানুষের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে এই বিপুল সংখ্যক বৃদ্ধ মানুষদেরকে পরিবার আর সমাজ উন্নয়নের কাজে কিভাবে লাগানো যায় সেটা ভেবে দেখার সময় এসেছে। বিভিন্ন সমাজে ও দেশে বৃদ্ধেরা কিভাবে পরিবার ও সমাজ উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন সে বিষয়ে আমরা আলোচনা করেছি। মনে রাখা দরকার যে বর্তমানে বয়স্ক মানুষদের অনেক বেশি দক্ষতা এবং তাদের মধ্যে অনেক বেশি সচেতনতা লক্ষ্য করা যায়। বর্তমান সমাজে বয়স্করা কি ভূমিকা রাখতে পারেন? হোয়াট রোল ডু ওল্ডার অ্যাডাল্টস প্লে ইন সোসাইটি টুডে? এ বিষয়ে আমরা আলোচনা করব। আমরা পুনরায় লরা এল কার্স্টেনসেনের একটি উক্তি তুলে ধরব। তার ভাষায়, বিংশ শতাব্দীতে পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রত্যক্ষ করার মতো দুটো জিনিস ঘটছে। মানুষ সুশিক্ষিত হচ্ছে আর বিজ্ঞান ও প্রযুক্তির প্রভূত উন্নতি হচ্ছে। The 20th century witnessed two profound changes in regions of the world where people are well educated and science and technology flourish. বয়স্ক মানুষদের প্রেক্ষাপট প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। বয়োজ্যেষ্ঠদের প্রতি দৃষ্টিভঙ্গি এবং সম্মান দেওয়ার বিষয়টি স্থান এবং সংস্কৃতি ভেদে যুগে যুগে আলাদা আলাদাভাবে অগ্রগতি হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে প্রাচ্য এবং পাশ্চাত্যে উভয় দুনিয়ায় কিছু কিছু সমাজে বৃদ্ধদেরকে দূরে ঠেলে দিয়ে তাদেরকে শুশ্রূষা নেওয়ার তালিকাতে, লিস্ট অফ কেয়ার নিডস, এই তালিকাতে পরিণত করা হয়েছে। তা সত্ত্বেও বৃদ্ধ মানুষদের সাদা চুল আর জমে যাওয়া শরীরের জয়েন্ট তাদেরকে পরিবার এবং সমাজের দেখাশোনা করার কাজ থেকে কোনো রকমই বিরত করতে পারছে না। যুবক প্রজন্মেরা যদি তাদের কথা শোনার এবং তাদের অভিজ্ঞতা থেকে শেখার ইচ্ছে থাকে, তাহলে দেখা যাবে তাদের গুরুত্ব আমাদের পরিবার এবং সমাজে অনেক বেশি। মনে রাখতে হবে, বৃদ্ধেরা শারীরিকভাবে দুর্বল হতে পারেন, কিন্তু একজন মানুষ শুধু শরীর না,
তারা এক একজন জ্ঞান এবং অভিজ্ঞতার সমুদ্র, যা আমাদের যুব সমাজের জন্য ধ্রুব তারার মতো কাজ করতে পারে। বয়োজ্যেষ্ঠরা মূল্যবোধ আর ঐতিহ্যের জীবন্ত ধারক। তারাই সবকিছুকে পরবর্তী প্রজন্মের মধ্যে প্রচার করেন। আশার বিষয় যে সময় পরিবর্তন হচ্ছে আর আমাদের যুব সমাজ নতুন মূল্যবোধ নিয়ে বেড়ে উঠছে, যেখানে তারা পরিবার আর সমাজের বয়স্ক মানুষদেরকে সঠিকভাবে মূল্যায়ন করতে শিখছে। সব জায়গা এবং সব সংস্কৃতিতে এটা পরিলক্ষিত হচ্ছে। তবুও এ বিষয় নিয়ে আমাদের এখনো অনেক ভাববার এবং অনেক কিছু করার এখনো অবকাশ আছে। এখন আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমরা কি সকল বয়সী মানুষ নিয়ে সমাজ গঠনের পথে কি এগোচ্ছি? আর উই অন দ্য পাথ টুয়ার্ডস অ্যান এজ ইনক্লুসিভ সোসাইটি? যদিও বিশেষ করে উন্নত বিশ্বে বর্তমানে একটি বড় সংখ্যা বৃদ্ধ মানুষ দারিদ্র্যের মধ্যে জীবন কাটাচ্ছেন, কিন্তু আশার কথা যে গত 20 বছরে অবসর ভাতা গ্রহণকারীদের দারিদ্রতা দূরীকরণে অনেক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্রমবর্ধমান বৃদ্ধ মানুষের সংখ্যাকে সমস্যা হিসাবে চিহ্নিত না করে এটাকে জীবনের একটা অনিবার্য বাস্তবতা হিসাবে বিবেচনা করে কিভাবে তা মোকাবেলা করা যায় সেটা নিয়ে চিন্তা করা বুদ্ধিমানের কাজ হবে। মনে রাখতে হবে, আজ আপনি চিন্তা ভাবনা করে যে বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করবেন, কালকে আপনি তার সুফল ভোগ করবেন। যে কাজগুলো আমাদের করতে হবে তা হলো, প্রথমটি, বয়স্ক মানুষদের প্রয়োজন চিহ্নিত করে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে। বয়স্ক মানুষদের প্রাপ্য সম্মান দিয়ে পরিবার এবং সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, যাতে তারা যতদিন জীবিত থাকবেন মনের আনন্দে বেঁচে থাকতে পারেন। 2 নম্বর, বৃদ্ধদেরকে যারা সেবা প্রদান করবে তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। 3 নম্বর, সমাজ এবং পরিবারে বসবাস সব বয়স বান্ধব করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। বয়োজ্যেষ্ঠদের পরিবার এবং সমাজে ভূমিকা রাখার সুযোগ করে দিতে হবে, যাতে তারা সমাজ উন্নয়নে অবদান রাখতে পারেন। মনে রাখতে হবে, শুধু নিয়ে নয়, দিতে পারার যে তৃপ্তি, সেটা পেলে সবার মতো আমাদের বৃদ্ধদের মনও শান্তিতে পরিপূর্ণ থাকবে। বয়স্ক মানুষদের সুবিধার কথা বিবেচনা করে বর্তমানে অনেক দেশে বয়স বান্ধব বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে হাঁটাচলা করা, সাইকেল চড়া, পাবলিক যানবাহনে যাতায়াতের ব্যাপারে বয়স্ক মানুষদের কথা বিবেচনায় রাখা দরকার এবং অনেক জায়গায় সেটা রাখা হচ্ছে। উল্লেখ্য যে সিঙ্গাপুরে বয়স্ক মানুষদের জন্য এক ধরনের কার্ড ইস্যু করা হয়েছে, যা রাস্তা অতিক্রম করার সময় তারা সেটি সোয়াইপ করলে গাড়িকে স্লো করার ট্রাফিক সিগন্যাল জ্বলে ওঠে, ফলে বৃদ্ধ মানুষ ধীরে সুস্থে রাস্তা পার হতে পারেন। বৃদ্ধাশ্রমগুলোকে নিয়েও এ ধরনের চিন্তা করার দরকার আছে। সেখানে বসবাস করা বয়স্ক মানুষদের চলাচল উপযোগী ব্যবস্থা ও পরিবেশ তৈরি করতে হবে, যাতে করে সেখানেও তারা এজ ফ্রেন্ডলি কমিউনিটির মাঝে স্বাচ্ছন্দ্যে বাকি জীবনটুকু কাটাতে পারেন। আশার বিষয় যে বর্তমানে আমাদের বয়োজ্যেষ্ঠরা তাদের বুদ্ধিমত্তা এবং অভিজ্ঞতার সামর্থ্য কাজে লাগিয়ে সমাজের বিভিন্ন কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন, কিন্তু তবু আরও অনেক কিছু করার অবকাশ আছে। আশা করা যায় এ ধারা অব্যাহত রেখে সমাজ বয়োজ্যেষ্ঠদের সামর্থ্যকে অধিকতর মূল্যায়ন করবে। বর্তমানে জাপান এবং অ্যাবরিজিনাল অস্ট্রেলিয়া তাদের বয়স্ক নাগরিকদেরকে যেভাবে মূল্যায়নের কথা বলেন, সেটা সত্যিই অনুকরণীয়। আমাদের বয়স্ক নাগরিকদের অবদানকে সামষ্টিক বা ব্যক্তিগত কোনোভাবেই খাটো করে দেখার কোনো অবকাশ নেই। বয়স্ক মানুষদের মূল্যায়ন সঠিকভাবে না করতে পারলে সেটা আমাদের ব্যর্থতা ছাড়া আর কিছু নয়। বয়স্ক মানুষদের মূল্যায়ন করা প্রসঙ্গে একটা রূপক গল্প বলে আজকের আলোচনা শেষ করব। এক ব্যক্তি খোদার কাছে গিয়ে জিজ্ঞেস করল, আমার জীবনের দাম কত? খোদা তাকে একটা পাথরের টুকরো দিয়ে বলল, যাও
এই পাথরের টুকরোটিকে নিয়ে যেয়ে এর দাম জেনে এসো, তবে পাথরটি বিক্রি করবে না। লোকটি পাথরের টুকরো নিয়ে একটা কমলা লেবু বিক্রেতাকে দেখিয়ে তার দাম জিজ্ঞেস করল। কমলা বিক্রেতা চকচকে পাথরটা দেখে বলল, পাথরটার জন্য তোমাকে আমি 1 ডজন কমলা দিতে পারি। লোকটি ক্ষমা চেয়ে বলল, মাফ করবেন, খোদা আমাকে এটা বিক্রি করতে নিষেধ করেছেন। সে আরেকটু এগিয়ে একজন সবজি বিক্রেতার কাছে পাথরটি দেখিয়ে সেটার দাম জিজ্ঞেস করল। পাথরটা আমাকে দিয়ে তুমি 1 বস্তা আলু নিয়ে যাও, সবজি বিক্রেতা তাকে বলল। লোকটি আবার ক্ষমা চেয়ে পাথরটি বিক্রি করতে নিষেধের কথা সবজি বিক্রেতাকে জানালো। তারপর সে পাথরটি নিয়ে একটা সোনার দোকানে গিয়ে তার দাম জিজ্ঞেস করল। সোনা দোকানি তার লেন্স দিয়ে পাথরটি নানাভাবে পরীক্ষা করলো এবং বলল, তোমাকে আমি এটার জন্য $50 দিতে পারি। লোকটিকে পাথরটি তুলে নিয়ে চলে যেতে দেখে সোনার দোকানি বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে না হলে আমি $2000 দেব। পাথরটি বিক্রির ব্যাপারে লোকটি তার অপারগতার কথা জানিয়ে সেটি নিয়ে সামনে একটি দামি পাথর বিক্রির দোকানে গিয়ে পাথরটি দেখিয়ে তার দাম জিজ্ঞেস করল। দামি পাথর বিক্রেতা বড় রুবির খণ্ডটি দেখে সে তাড়াতাড়ি একটা লাল ভেলভেট কাপড় বের করে রুবিটি তার উপর সযত্নে রেখে সে ভক্তিতে রুবির টুকরোটির উপর মাথা ছোয়ালো। এই অমূল্য রুবি খণ্ড তুমি কোথা থেকে এনেছো? আমি যদি সমস্ত দুনিয়া আর আমার জীবনও বিক্রি করি তাহলেও আমি এই মহামূল্যবান পাথরের টুকরোর দাম মেটাতে পারবো না। অনেকটা হতবুদ্ধি হয়ে লোকটি পাথরের টুকরো নিয়ে খোদার কাছে ফিরে সব বর্ণনা করে জিজ্ঞেস করলো, খোদা, এখন তুমি বলো আমার জীবনের মূল্য কত? খোদা বলল, কমলা, সবজি, সোনা আর দামি পাথর বিক্রেতার কাছ থেকে যে উত্তর তুমি পেয়েছ তা তোমার জীবনের মূল্যের ব্যাখ্যা দিয়ে দিয়েছে। তুমি মূল্যবান পাথরের মতো অমূল্য হতে পারো, কিন্তু মানুষ তাদের জ্ঞান, তোমার প্রতি তাদের বিশ্বাস আর তাদের উদ্দেশ্যের উপর নির্ভর করে তোমার মূল্য নির্ধারণ করবে। কিন্তু তাতে বিচলিত হওয়ার কিছু নাই। তুমি কাউকে না কাউকে পাবে যে তোমার সঠিক মূল্য বুঝবে। স্রষ্টার দৃষ্টিতে তুমি মহামূল্যবান। আমাদের পরিবার ও সমাজে আমাদের বয়স্ক সদস্যরাও ওই অমূল্য পাথরের মতো। আমাদেরকেই নির্ধারণ করতে হবে আমরা কি কমলা, সবজি বা সোনা বিক্রেতা নাকি দামি পাথর বিক্রেতা। তাহলেই আমরা আমাদের বয়স্ক মানুষদের সঠিকভাবে মূল্যায়ন করার জন্য উপযোগী সকল বয়স বান্ধব সমাজ গঠন করতে সমর্থ হব। সকল বয়স বান্ধব সমাজ, এজ ফ্রেন্ডলি অ্যান্ড এজ ইনক্লুসিভ সোসাইটি, এ বিষয় নিয়ে 5 পর্বের আলোচনায় আর শেষ পর্বে সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয়, যেটা আমি মনে করি সব শ্রেণী এবং পেশার মানুষের জন্য জানা খুব জরুরি, বিষয়গুলো সরাসরি আলোচনা করলে বুঝতে অনেক সুবিধা হয়, কারণ সেখানে ইন্টারাকশনের সুযোগ থাকে। সে লক্ষ্যে আমি বিষয়গুলো নিয়ে আমার টিম সহ সরাসরি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং কর্পোরেট হাউসে ক্লাস বা সেমিনারের মাধ্যমে আলোচনা করে থাকি। এ ধরনের আলোচনার দরকার হলে দয়া করে লিখে জানাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর মন্তব্য করে সাথে থাকবেন আশা করি। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, মানবতা জয় হোক। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজিয়ন।